বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমি চ্যানেলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের এসএসসি ভোকেশনালের পদার্থ 1-এর একাদশ শ্রেণী তোমাদের বিষয় কোড 81-412 চতুর্থ অ্যাসাইনমেন্ট। তো লক্ষ্য করো, তোমরা মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টটি দেখবে। আজকে আমি তোমাদের দুইটা বই দেখাবো, ওই দুইটা বই থেকে অ্যাসাইনমেন্টটি করতেছি। অর্থাৎ আমি তোমাদের বইয়ের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ আমি বইয়ের রেফারেন্স দিয়ে করাই, যাতে তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে, এই জন্য। তো আগে কোশ্চেনগুলো দেখো, একটা একটা কোশ্চেন করে আমি দেখাবো, একটা একটা কোশ্চেনের উত্তর দিব। তো তোমরা ওইভাবে লিখবে। কাজ ও শক্তির ধারণা চিত্রসহ নিচে ব্যাখ্যা করা হলো। তাহলে তোমরা এখানে অনেক টাইমে চিত্র দেওয়া থাকে, অনেক টাইমে তোমাদের বই দেওয়া থাকে না। তো আমি দুইটা বই ইউজ করব। তো তোমাদের এখানের একটা বই আছে, এই বইটা ইউজ করব। আরেকটা বই হচ্ছে তোমাদের এখানে এই বইটা ইউজ করব। তো এখানের এই বইগুলো, অর্থাৎ দুইটা বই ইউজ করব আমি। তো দুইটা বই ইউজ করে আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করাবো তোমাদের বই থেকে। তো প্রথম কোশ্চেনটা তোমরা উঠিয়ে নাও। তাহলে প্রথম কোশ্চেনটা তোমরা, যদি এই প্রশ্নটা যেভাবে দেওয়া আছে এভাবে লেখো, তো আশা করি তোমরা বুঝবে প্রশ্নটা এভাবে লিখলে। তো আমি এখন তোমাদের আনসারটা দেখাবো, প্রথম প্রশ্নের উত্তরের আনসারটা দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমাদের বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে গ্রুপিয়াল, তো ওই অ্যাসাইনমেন্টগুলো আমি দেব। তো কিছু বই আমি তোমাদের জন্য কিনছি। তো এখন আমি চেষ্টা করব যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যথাশীঘ্রই দেওয়ার জন্য। তো এখন লক্ষ্য করো, তোমাদের এখন বলছে কাজের ধারণা। তো আমরা কাজ সম্পর্কে লিখব। দেখো এখানে আমার চিত্রটাও দেওয়া আছে এবং কাজ সম্পর্কে আছে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদের বই থেকে যাতে দেখাচ্ছি, কিছুটা লাইন স্কিপ করব। তো ওই লাইনগুলো তোমাদের লেখার দরকার নাই। দেখো, তো কাজ, প্রথমে কাজের সংজ্ঞা। কাজের সংজ্ঞাটি হচ্ছে, একটি বস্তুর উপর কোনো বল ক্রিয়া করায় যদি বলের অভিমুখে বস্তুটির কিছু সরণ ঘটে, তাহলে ক্রিয়াশীল বল কাজ করছে বলে ধরা হয়। বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়ে থাকে। তো তারপরে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা লিখবে। প্রথমে আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রথমে তোমরা কি করবে, এখানে যে চিত্রটা আছে চিত্রটা লিখবে, সংজ্ঞা লিখবে। প্রথমে সংজ্ঞা লেখার পরে এখানে যে চিত্রটা আছে চিত্রটা আঁকবে। আঁকার পরে তো এখানে যে কথাগুলো আছে দেখাও কতটুকু লিখতে হবে। ধরা যাক কোনো বস্তুর উপর একটি ধ্রুব বল এফ এর ক্রিয়ায় বস্তুটির বলের অভিমুখে সরলরেখা বরাবর সরণ হয় এস। চিত্রে অনেক টাইমে থাকবে, এগুলা দেওয়ার দরকার। তাহলে বস্তুটির উপর বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। তো এখানে দেখো, এখানে এটা লেখো, এস মানে সরণ, সময় যদি বল এফ স্থির থাকে, অর্থাৎ বল ধ্রুব হয়ে থাকে, তাহলে এখানে লিখব, তাহলে সমীকরণ এফ বসিয়ে সহজে কাজ হিসাব করতে পারি। যদি কিন্তু বল এফ ধ্রুব না থাকে, পরিবর্তিত হতে থাকে। তো আমি এখান থেকে কিছু লাইন তোমাদের বললাম, তোমরা হয়তো বা দেখো নাই। তো আমি আবার এখন দেখলাম এটি অংশটুকু আমার বলার সময় দেখা যায় নাই। তো আমি আবার দেখাচ্ছি, তোমাদের আবার পড়ে দিচ্ছি। তো আমার ডাবল কষ্ট হইতেছে। দেখো সমীকরণ এখানে কথাগুলো লিখবে যে এখানে দেওয়া আছে। তো অসংখ্য কাজ হিসাব যোগ করে এখানে যে কথাগুলো দেওয়া আছে, তোমরা এখানে সম্পূর্ণ কথাটা লিখবে, সম্পূর্ণ কথাটা লেখার চেষ্টা করবে। তারপর আমি এখানে তোমাদের কিছু অংশটুকু দেখাবো যে কাজের ধারণা সম্পর্কে বলছে। তাহলে আমি সংখ্যা লিখলাম, উদাহরণ লিখলাম। তারপর আমাকে এখানে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তো আমার কি বলছে, তোমার কোশ্চেনটা আমি আবার দেখি কি বলছে, এখানে আমার কিছু করার দরকার আছে কিনা। কাজ ও শক্তির ধারণা চিত্রসহ নিচে ব্যাখ্যা করা হলো, এই কথা বলছে। তো উদাহরণ দেওয়ার জন্য বলছে। তো এখন আমরা দেখো একটু এখান থেকে আরও কিছু অংশটুকু আমরা লিখব। দেখো এখানে কি যে অংশটুকু, এখানে চিত্রটা আঁকবো। চিত্রটা এঁকে প্রথমে এখানে কথাগুলো লেখার পরে আবার এখানে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পরে আমরা লিখব ডব্লিউ ইকুয়াল কৃত কাজ। দেখো তারপরে কি লিখবা, তোমার লিখতে হবে এফ বলের দ্বারা, এখান থেকে দিবে, এখান থেকে এফ বলের ক্রিয়ায় যদি কোনো কণার বলের অভিমুখে সরলরেখা বরাবর সরণ হয়, তাহলে কণাটির উপর বলের দ্বারা কৃত কাজ হবে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস।
এখন যদি বল এফ ধ্রুব হয় তাহলে বলের অভিমুখে কণাটির সরণ এস, এটা যে উপরে একটা তীর চিহ্ন থাকে এটাকে বলা হয় ভেক্টর, অর্থাৎ এস মানে সরণ, অর্থাৎ সরণের ভেক্টর হয়। তাহলে নিঃসন্দেহে, তো এখানে এটা বাদ, নিঃসন্দেহে সমীকরণ থেকে কৃত কাজ পাওয়া যাবে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। তাহলে এখানে ধ্রুব বল এফ যদি কণাটির সরণ এস ভেক্টর হয়, এর সাথে থিতা কোণ উৎপন্ন করে, তাহলে চিত্র এখানে বাদ, তাহলে এর কৃত কাজ হবে ডব্লিউ, অর্থাৎ ডব্লিউ সমান হচ্ছে সরণের দিক উপাংশ এবং হচ্ছে সরণ। এখানে যে মানগুলো দেওয়া আছে, সমীকরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো দেওয়া আছে, বল এবং সরণ উভয়ই ধ্রুব রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা অনুসারে আমরা পাই, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। তো আমরা এখানের এই অংশটুকু লিখব। তো এখন আমাদের অংশটুকু গেলেও কি মাত্র হবে, কাজেরও সংজ্ঞা গেছে, কিন্তু আমাদের বলছে এনার্জিটাও বলছে, সেটা দেখো শক্তির ধারণাও দেওয়ার জন্য বলছে। তো আমরা দেখো হবে এখানে দেখো দুইটা কোশ্চেনকে একটা করে দিছে, কাজ সম্পর্কে লিখলাম, এবার আমরা শক্তি সম্পর্কে লিখব। তো তোমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, তো আমি তোমাদের ভিডিওটা বড় হলো তোমরা একটু যাতে বুঝে বুঝে লিখতে পারো, আমি এই জন্য তোমাদের অংশটুকু দেখাচ্ছি, একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো আচ্ছা, তোমরা এখানে যে অংশটুকু লিখছে, তোমরা যদি আরেকটু অংশ লিখতে চাও, আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে, যেটা আমি এখানে তোমাদের কাজ সম্পর্কে আরেকটু মানে শক্তি যাওয়ার আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, আগে কথাগুলো শুনবে তারপর লিখবে, তাহলে আশা করি তোমরা ভালো নাম্বার পাবে, এটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আওতায় পড়বে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমাদের এটা থেকে রেজাল্ট নির্ণয় করা হবে, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইয়ারে উঠানো হবে, সেকেন্ড ইয়ার মানে তোমাদের দ্বাদশ শ্রেণীতে উঠানো হবে। তো বিগত বছরও আমি তোমাদের যারা এক বেশ সিনিয়র তাদেরও অ্যাসাইনমেন্ট আমি করাইছি আমার চ্যানেলে তোমরা গেলে দেখবে যে তোমাদের আগের পুরাতন অ্যাসাইনমেন্টগুলো আমার চ্যানেলে আছে। তো শিক্ষার্থীরা কিন্তু তোমার প্রশ্নগুলো মিলবে না, কারণ ওই সময় অন্য প্রশ্ন ছিল। তো দেখো এখানে আমরা একটা জিনিস হচ্ছে বল এবং সরণের গুণফল কৃত কাজ। তো এখানে ডব্লিউ আমরা কাজের সমীকরণটা লিখব, অর্থাৎ সমীকরণের পরে এখানে এই কথাটা লিখব, ডব্লিউ করে হচ্ছে এখানে আমরা মাত্রাটাও লিখব, যাতে আমাদের টিচারের একটা নাম্বারও কমাইতে না পারে। তোমাদের যে এইভাবে লেখাবো যেন টিচার নাম্বার না কমাতে, টিচার যেন খুশি থাকে। তো আমিও ইন্টারমিডিয়েটে স্টুডেন্ট পড়াই, হয়তোবা তোমরা অনেকে জানো। তো এখন আমি চাই যে আমার স্টুডেন্টরা কীভাবে লিখলে আমি নাম্বার দিব বা না দিব। তো এটার একটু ক্রিয়েটিভিটি, তোমাদের স্টুডেন্টদের ভিতরে যতটুকু ক্রিয়েটিভিটি আর থাকবে, টিচাররা ততটুকু নাম্বার দিবে। তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার ml স্কোয়ার T/2, এটাকে T/2 পড়ে, তাহলে কাজের একক দেখো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছে। তো তোমরা এখান থেকে কতটুকু লিখবে, এখান থেকে এই অংশটুকু লিখবে, আমি যে তীর চিহ্ন দিছি এইখান থেকে আমার কলমের একটু দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। তাহলে অর্থাৎ তোমরা এখানে কাজ সম্পর্কে যা বলা হয়েছে, কাজের ধারণা উদাহরণ যাই আছে সব এখানে আছে। এখন দেখো আমি এবার এনার্জি সম্পর্কে তোমাদের দেখাবো, যেটা এনার্জি তোমরা মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা। লক্ষ্য করো এখানে এই বইতে আমি এখন তোমাদের এই বইটা দেখাইলাম, তোমাদের এই বইতে শক্তি সম্পর্কে এত বেশি বলা নাই। তো শক্তি সম্পর্কে আমি এখন তোমাদের এই বই থেকে করাবো। তো শক্তি সম্পর্কে এখানে তোমাদের দেওয়া আছে, ওইখানে ওই বইতে দেওয়া নাই, কিন্তু তোমার প্রশ্নটা করছে। তো অলরেডি এই জন্য আমি 2টা বই ইউজ করি, 2 থেকে 3টা বই লেখকের বই ইউজ করি, কারণ আমার অন্যান্য স্টুডেন্টকে পড়ানোর সময় লাগে, হয়তোবা একটা বইতে আছে আরেকটা বইতে নাই। তো এই জন্য একটু হেল্প হয় তোমাদের সহযোগিতায় 2টা বই থাকলে কোনটা থেকে আছে। দেখো এখানে শক্তি সম্পর্কে বলা আছে, তো আমি শক্তি সম্পর্কে এখানে আর তোমাদের পড়ে দেব না, এতগুলো অ্যাসাইনমেন্ট এত কিছু পড়া সম্ভব না, মাঝে মাঝে কিছু কথা বলবো, কথাগুলো শুনবো শুধু, আর লেখাগুলো দেখাবো। তো এখানে দেখো শক্তি এনার্জি সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে। তো আমি তোমাদের আরেকটু ক্লিয়ারলি দেখাই, এবার দেখা যাচ্ছে। তো এখানে তোমরা যে কথাগুলো আছে, এখানে যে কথাগুলো আছে আমি বারবার বলতেছি, তোমরা এখানে যেভাবে আছে এভাবে লিখে ফেলো। তো লেখা শেষ আমার মনে হয়, হয়তোবা তোমরা লিখতে পারবে, এত তাড়াতাড়ি লিখতে পারবে না সেটা আমি জানি, হয়তোবা ভিডিওটা একটু অফ করে তোমরা হয়তোবা লিখতে পারবে, এতটুকু বলা যায়। তো দেখো এখানে এবার আমরা সংজ্ঞাটা দিব। তো এখানে কিছু দেখো, তারপর আমি এখানে কিছু অংশটুকু দেখাচ্ছি, দেখি লিখব। যদি বলা যায় বস্তু ডব্লিউ পরিমাণ কাজ হয়, তবে বুঝতে হবে যে তার ব্যয়িত শক্তি ডব্লিউ, এবং কোনো বস্তু বলের বিরুদ্ধে তখন শক্তি হারায়। এবার বস্তুটি তো এখানে শিক্ষার্থীরা এখানে তোমার কিছু লিখতে হবে। দেখো
কাজ করার তো এখানে এটা লিখবে, সংজ্ঞাটা লিখবে শুধু। এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো লেখার দরকার নাই। আগে আমার কথাগুলো আমি বারবার বলতেছি যে যদি লিখে ফেলো তাহলে লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু না লিখলে এখানে সংজ্ঞাটা লিখবে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজের মতো শক্তিও একটি স্কেলার রাশি। তো শক্তির পরিমাপ হচ্ছে কৃতকাজ, ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল, ইনটু হচ্ছে বল প্রয়োগের বিন্দুর সরণ। তো এখানে তোমার উদাহরণগুলো দেওয়া আছে। তো তোমাদের উদাহরণ সম্পর্কে বলা হয়েছে। তো উদাহরণ সম্পর্কে বলা হয়েছে তোমরা উদাহরণগুলো দিতে পারো। দেখো এখানে এই লেখাগুলো সবগুলো লিখবে। তারপরে এখানে শক্তির অনেকগুলো, দেখো শক্তির 9টি রূপান্তর দেওয়া আছে। তো কেউ যদি শক্তির রূপান্তরগুলো লিখে দাও, 4-5টা কয়েকটা লিখে দিবে। আমি এখানে তোমাদের বই 9টা আছে, তো 9টা তোমাদের দেখাচ্ছি। যে যতটুকু লিখতে পারো সমস্যা নাই, মিনিমাম 3-4টা লিখলে হবে। কিন্তু শক্তি সম্পর্কে তোমাদের এখনও শেষ হয় না। তো আমি তোমাদের শক্তি সম্পর্কে আরও কিছু দেখাই, কারণ শক্তি সম্পর্কে আমার মনে হয় যে আরও কিছু লিখলে, কিছু সংজ্ঞা লিখলে হয়তোবা সম্ভবত ভালো হবে। তো একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদের। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পাইলাম হয়তোবা অনেক খোঁজাখুঁজির পরে। দেখো তো শক্তির এককটা আমরা ওইখানে তোমার কাজের এককটা লিখছি, এখানে আমরা শক্তির এককগুলো লিখব। তো কতটুকু লিখব তোমরা দেখো। যেহেতু কৃতকাজ দিয়ে শক্তির পরিমাপ নির্ণয় করা হয়, সুতরাং কাজও শক্তির একক একই, অর্থাৎ এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। শক্তির মাত্রা দেখো, কাজও শক্তির মাত্রা হচ্ছে ই ইকুয়াল হচ্ছে ml² 10/2। তো এতটুকু পর্যন্ত তোমরা এখান থেকে আমার মনে হয় আর কিছু দরকার নাই, এখানে আর কিছু লেখারও দরকার নেই। তো এককটা পর্যন্ত লিখব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কথাটুকু লিখব। আর এদিকে যে কথাগুলো আছে এখানে কথাগুলো লেখার দরকার নাই। তারপর আমি তোমাদের লেখাগুলো দেখাচ্ছি, যদি প্রয়োজন হয় তোমাদের লিখবে। তো আমি মনে করি এখানে লেখার প্রয়োজন নাই। তো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, হয়তোবা কেউ বেশি এক্সপিরিয়েন্স, হয়তোবা কেউ একটু বেশি লিখতে চায়, এই জন্য আমি বেশি করে দেখাই। আর হয়তোবা অনেকে আছে একটু কম লিখতে চাই, তো সেটাও আমি দেখাই। তোমাদের যে যতটুকু পছন্দ, অর্থাৎ তোমাদের যদি আমি বেশি করে দেখাই তো তোমরা হয়তোবা এখান থেকে কাটশিট করে তোমরা নিজেদের মতো করেও লিখতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কমায় দেখাই তাহলে তোমরা লিখতে পারবে না, কাটশিটও করতে পারবে না, থাকলে তো কাটশিট করবে। তো এখন শিক্ষার্থীরা আমি তোমাদের এবার চলে যাব, তোমাদের যে 2 নাম্বার কোশ্চেনটা আছে, কোশ্চেনগুলো আমি প্রথমে লিখে রাখি, কারণ আমার কাছে প্রশ্নগুলো থাকে না, আমি সাধারণত নেট থেকে নিই। তো নেট থেকে নেওয়ার পর আমি এখানে লিখে তারপর তোমাদের সলভ করানোর চেষ্টা করি, কারণ এতগুলো কোশ্চেন থাকার সম্ভব না। দেখো কাজের সাথে বল ও সরণের সম্পর্ক নিচে দেওয়া হলো, এবং এক ভাই আছে আমাকে প্রতি সময়ে সে প্রশ্নগুলো পাঠায়, অর্থাৎ প্রতি সোমবারে। তো তোমাদের যারা আমার নাম্বারটি আছে বা আমাকে তোমরা মেসেজ করে, অর্থাৎ ফেসবুকে বা মেসেঞ্জারে আমার প্রশ্নগুলো পাঠাইবে, তোমাদের প্রতি সোমবার তোমাদের প্রশ্ন দেয়। তো আমি চেষ্টা করব যাদের প্রশ্নগুলো আমি আগে পাবো ইনশাল্লাহ তাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমি সবসময় পদার্থ অ্যাসাইনমেন্টগুলো আগে পাই, এই জন্য পদার্থ দিই, এবং অন্যান্য গ্রুপিয়ালগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ পদার্থ সবার জন্য উন্মুক্ত, সবার জন্য প্রযোজ্য, এই জন্য দিতেছি সবার এটা। তো আশা করি তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে আমি ওই অ্যাসাইনমেন্টগুলো দেবো। তো এখন লক্ষ্য করো যে এটা হচ্ছে আমার কাজের সাথে কোশ্চেনটা তোমরা অলরেডি দেখতে পেরেছো, সেটা হচ্ছে 2 নাম্বার। কাজের সাথে বল ও সরণের সম্পর্ক নিচে দেওয়া হলো। তো এই কথাটা লিখবে, লেখার পরে দেখো আমি এখানে তোমাদের এবার দেখাচ্ছি। তো এখন এই দেখো লক্ষ্য করো এখানের এই অংশটুকু, তো কি তোমরা কতটুকু লিখবে আমি তোমাদের এখানে অংশটুকু দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো তোমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো তোমাদের এখানে দেওয়া আছে বল সরণ এবং কাজ, অর্থাৎ আমার এখানে এই কথা দেখো, আমি এখানে ছোট্ট করে 2 নাম্বার লিখছি, এখানে 2 নাম্বার দিয়েছি। তো তোমরা এখান থেকে 2 দিতে পারো। তো আমরা লিখব, মনে করি একটি মার্বেল এম্বর এটি বিনট আদিবেগে গতিশীল হলে, দেখো এবং এর মার্বেলের উপর প্রয়োগ করা হলে তার এখানে কথাগুলো দেওয়া আছে, তাহার গতিশক্তি হাফি, এবং হচ্ছে গতিশক্তি এটা। তো এখানে দেওয়া আছে কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তো একটা সংজ্ঞা দেওয়া আছে এবং একটা তোমার সমীকরণ দেওয়া আছে। তো এখান থেকে দেখো মনে করি থেকে এই পর্যন্ত পুরাটা লিখতে হবে। আমি আবার বলতেছি, মনে করি থেকে তোমরা পুরোপুরি এই অংশটুকু পুরোটাই লিখতে হবে। তো এটা লেখার পরে আমি তোমাদের এবার অন্য ওই কোশ্চেনটা দেখাচ্ছি। দেখো অর্থাৎ তোমাদের এখনও শেষ হয় নাই, একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। দেখো তো তোমরা এই সমীকরণ থেকে পাই, আমরা জানি বি স্কোয়ার বি নট স্কোয়ার হচ্ছে 2s। তো এখানে মানগুলো দেওয়া আছে, এ ত্বরণ এস সরণ এখন
এখন এটা লিখবে, এখন সমীকরণ হাফ এম দ্বারা উভয় পাশে গুণ করে পাই। তো এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা দেওয়া আছে, দেখো তোমাদের এখানে ক্যালকুলেশনটা করা হয়েছে। আর এদিকে সাইডে কিছু কিছু সমীকরণ আছে, তো এটা দেওয়ার দরকার নাই, তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। আর এখান থেকে তোমাদের 1 2 3 4 এত কিছু তোমাদের প্রয়োজন নাই, দেওয়ার দরকারে নাই, তোমাদের কিছুই দেওয়ার দরকার নেই। এখানে যে মানগুলো দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে, এই রাশিগুলো লিখবে। এবার দেখো তোমাদের পরে কতটুকু লিখতে হবে, আমি তোমাদের পরের অংশটুকু দেখাচ্ছি। দেখো এরপরে তোমরা লিখবে এখানে সমীকরণ থেকে পাই ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফএস যদি সরণ অভিমুখের প্রযুক্তি বল বিবেচনা না করে বলের দিকে সরণের উপাংশ বিবেচনা করা হয় চিত্র অনুযায়ী। তো এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা মাস্ট বি আঁকতে হবে। তো এখানে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফএস কস থিটা, ভেক্টর আকারে প্রকাশ করলে এফ ইকুয়াল হচ্ছে এফ ভেক্টর ইন্টু এস ভেক্টর। উপরে যে অ্যারো চিহ্ন আছে এটাকে বলা হয় ভেক্টর চিহ্ন, তোমরা হয়তোবা অনেকে জানো। এটাকে উপরে যে অ্যারো চিহ্নের মতো আছে এটাকে বলা হয় ভেক্টর চিহ্ন। বল তাহলে সুতরাং বলা যায় যে বল এবং সরণের স্কেলার গুণন হলো কৃতকাজ, অর্থাৎ সরণ ও সরণ অভিমুখের বলের উপাংশের গুণফল হলো কৃতকাজ। তাহলে কাজের সংজ্ঞা থেকে আমরা পাই ক্রিয়া করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ এস ইকুয়াল 0 হয় তাহলে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল 0 হবে। আবার যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয়, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফএস কস 90 ডিগ্রি। তো আমরা জানি কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো অর্থাৎ কোনো সচল বস্তুর সরণের লম্ব দিকে এক বা একাধিক বস্তুটির উপর ক্রিয়া করতে পারে। তাই বলগুলোর অভিমুখে সরণের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে থাকলে বস্তুটির সরণের সময় এই বলগুলো কোনো কৃতকাজ না করে এই ধরনের বলকে আমরা কাজহীন বল বলে থাকি। তাহলে আমরা এখানের এই অংশটুকু লিখে ফেলতে পারবো, যে যতটুকু অংশ দেওয়া আছে দেখে দেখে এই অংশটুকু লিখতে পারবো, তোমাদেরও হয়তোবা কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার লক্ষ্য করো, আমি তোমাদের যে কোশ্চেনটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এবার 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটি তোমরা মনোযোগ সহকারে দেখবে শিক্ষার্থীরা। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে। কাজের সাথে তোমার এটা আমরা 2 নম্বরটা কমপ্লিট করছি। এবার হচ্ছে দেখো উদাহরণ সহ স্থির বল দ্বারা কৃত কাজের পরিমাপ নিচে দেওয়া হলো। তাহলে আমি এখানে যেটা করাবো সেটা প্রথমে এই কোশ্চেনটা উঠানোর পরে আমি এখন যে কথাগুলো লেখাবো, যে কথাগুলো দেবো তোমরা ওই কথাগুলো লিখবে। আমি তোমাদের কোশ্চেনটা এমনভাবে সাজাই যাতে তোমরা 4-এ 4 পাও, 5-এ 5 পাও। এই জন্য কোশ্চেনগুলো আমি অর্থাৎ তোমার বই থেকে অর্থাৎ তোমার যে প্রশ্ন দিছে প্রশ্ন আলোকে কোশ্চেনগুলো সাজাই। শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের হয়তোবা তোমরা টিকটক ইউজ করো, এটা হচ্ছে অ্যানাউন্স। তো আমি প্রতি ভিডিওতে বলবো তোমাদের যারা ডাউনলোড করো না এখনও ডাউনলোড করে তোমরা রেফার করে ইনকাম করতে পারো, ইনকাম করা শুরু করে দাও। আর যারা পছন্দ করো না তাদের দরকার নাই। তো আমি তো তোমাদের বারবারে বলি যাদের পছন্দ তারা করতে পারো। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমি কিছু হয়তো বা ইনভাইট করে বা রেফার করে কিছু টাকা ইনকাম করছি। তো আশা করি আমি তোমাদেরও চেষ্টা করব যে তোমরা নিজেরাও করো। এখন তো অবসর আছো বা কিছু করার নাই, তো কিছু টাকা ইনকাম করলেও ভালো হবে। তো আশা করি তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমার আইডি ভেরিফাই করা আছে। তো তোমরা কারণ আমি অনেক আগ থেকে এই কাজের সাথে জড়িত আছি, তো তোমরা যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো এই বিষয়ে আমি ইনশাল্লাহ। তো আমি রেফার কোডটা দিয়ে দিছি, তোমরা ডাউনলোড করে অর্থাৎ রেফার কোডটি বসিয়ে তোমরা করতে পারো, তাহলে তোমরা এখানে বোনাস পাবে। যদি আমার রেফার কোডটি তোমরা ইউজ করো ইনশাল্লাহ তোমরা বোনাস পাবে অনেক। তো দেখো শিক্ষার্থীরা উদাহরণ সহ স্থির বল দ্বারা কৃত কাজের পরিমাপ নিচে দেওয়া হলো। তোমরা যে বোনাস পাবে লগে লগে অর্থাৎ ওই সময়ে যে বোনাস পাবে উঠিয়ে নিতে পারবে, অর্থাৎ টিকটক থেকে তোমরা টাকাটা উঠিয়ে নিতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো এবার আমি তোমাদের 3 নম্বর কোশ্চেনটা করবো। দেখো স্থির বল এবং পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। তো বল সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে স্থির বল ও পরিবর্তনশীল বল। এখন আমরা স্থির বল ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে স্থির বল কর্তৃক কৃত কাজ। তো আমার কোশ্চেন বলছে কাজের তোমার উদাহরণ সহ স্থির বল দ্বারা কৃত কাজের পরিমাপ নির্ণয় করো। তো আমাদের একটা বলছে অর্থাৎ স্থির বলের দ্বারা, তো ওয়ার্ক ডান বাই দ্য কনসেন্ট দ্য ফোর্স। তো এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে। তো দেখো আমি এখানে এবার অংশটুকু দেখাই, পুরো অংশটুকুই দেখাই এবং তোমাদের পড়ে দিই। তো কি বলা আছে দেখো, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে অল্প উচ্চতায় উপরে উঠানো বা নিচে নামানো হলে
উচ্চতার মান ও কম হওয়ায় এই ক্ষেত্রে অভিকর্ষ বল হয়ে থাকে এবং দেওয়া আছে মনে করি এখানে তোমার এবি দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে এবং তার হচ্ছে কৃতকাজ বলের মান এবং বলের ক্রিয়া বরাবর ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ, তাহলে এফ ক্রস এস। এইটাকে আবার তোমরা ইনটু বলবে না, এটাকে এখানে কিন্তু ক্রস বলতে হবে। তো এটা ভেক্টরের ক্ষেত্রে ক্রস বলতে হবে, কারণ এটা আমরা ভেক্টর অনুযায়ী করব, তো ভেক্টরের জন্য ক্রস বলতে হবে। তো তোমরা এটাকে গুণ বললে হবে না। তো এক একটা জিনিস এক এক ভাষায় এক একভাবে বলা হয়। তো আশা করি তোমরা এখানের অংশটুকু লিখতে পারবে। তো দেখো পরবর্তী অংশ আরও আছে, অর্থাৎ এটা এখনও শেষ হয় নাই, এটা এখনও শেষ হয় নাই। এটা চিত্র আছে, এটা বিশাল একটা বড়। তো বিশাল বড় হলো, তোমরা একটু করতে হবে, করার কিছু নেই, কারণ এটা একটু বড় কোশ্চেন। তো দেখো, যদি বল প্রয়োগের ফলে বস্তু তথা বলের প্রয়োগ বিন্দুর সাথে হয়, বাবারে আর পারতেছি না, পড়তে পড়তে এনার্জি শেষ। তো এখন দেখো তোমাদের এখানে কথাগুলো আছে, এখানে এইভাবে আছে, চিত্রটা আঁকবে, চিত্রটা দেখো, চিত্রগুলো আঁকবে, চিত্রগুলো আঁকার পরে এখানে চিত্রের যে অংশটুকু আছে দেখো। তো আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা এখানে। তো তোমরা এখান পর্যন্ত কতটুকু পর্যন্ত করবে, এখানে এই পর্যন্ত করবে, এখানে এই পর্যন্ত করার পরে আর এদিকে করার কোনো প্রয়োজন নাই। আমি দেখি, অর্থাৎ এদিকে লাগবে না, তোমাদের এতটুকু লাগবে যে যতটুকু নিতে পারো, অর্থাৎ কথাগুলো একটু কম লিখলেও চলবে, তোমরা মূল অংশটুকু করলে হবে। হয়তো বা তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ো, তোমরা এখন ছোটো বাচ্চা না যে তোমাদের প্রত্যেকটা লাইন টু লাইন ধরে দিতে হবে, তোমরা আশা করে বোঝার। তো দেখো এখানে আমি যতগুলো দেওয়া আছে সবগুলোই বলে না লিখতে হবে, আমি এখানে বলছি যে লেখার প্রয়োজনে দেখো সরি লিখতে হবে, কারণ এখানের অংশটুকু বাদ দেওয়া যাবে না, কারণ এখানে অংশটুকু লাস্টের অংশটুকু একটু গুরুত্বপূর্ণ। তো দেখো তোমাদের এইখানে বা অনেক লেখা, পুরা বইয়ের লেখা তোমার উঠে দিছে। তো পুরো এমনভাবে কোশ্চেনটা করছে যেন পুরো বইয়ের কোশ্চেনটাই তোমাদের হইতেছে। তো এই পর্যন্ত, অর্থাৎ তোমাদের এখন এই পর্যন্তই শেষ। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের কত উদাহরণসহ স্থির বল দ্বারা কৃত কাজের পরিমাপ নিচে দেওয়া হলো, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার কোশ্চেন। তো এবার লক্ষ্য করো, তোমাদের 3 নাম্বার কোশ্চেনের পরে আমি তোমাদের এবার করাবো 4। তো দেখো, পরিবর্তনশীল দ্বারা কৃত কাজ নিচে দেওয়া হলো 4 নাম্বার পর। তো তোমাদের এর আগের অ্যাসাইনমেন্ট আরেকটা বই থেকে করাইছি, সেটাও তোমাদের বোর্ড বই, আরেক লেখকের, কিন্তু এবার এখন যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে ওই বইয়ের সাথে রিলেটেড না, ওই বইতে অর্থাৎ আনসারগুলো নাই, এটা আরেকটা বইয়ের আনসার আছে, সেটা একাদশ দ্বাদশ শ্রেণীর বই, সেখান থেকে আছে। দেখো 4 নাম্বার কোশ্চেন, দ্য ওয়ার্ড ডান দ্য ভ্যালুয়েবল। দেখো, যে বলের মান অধিক অর্থাৎ কোনো একটির পরিবর্তন না হয় তাকে পরিবর্তনশীল বল বলা হয়ে থাকে। তো পরিবর্তনশীল বলের এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, তো উদাহরণগুলো দিবে, আশা করি উদাহরণগুলো লিখতে পারবে। তারপর দেখো তোমাদের যে বলের মান যখন পরিবর্তনশীল হয় এটা লিখতে হবে, এটা পুরাটা লিখতে হবে, এখানে যে অংশটুকু দেওয়া আছে এই পুরাটা লিখতে হবে। তারপর দেখো এখানের এই পুরাটা লিখতে হবে, কারণ বাদ দেওয়া যাবে না। কি বাদ দিবে, যদি কিছু কথা কম বাদ দাও তাহলে দিতে পারো। চিত্র মাস্ট বি আঁকতে হবে, দেখো এখানে চিত্র মাস্ট বি তোমাদের আঁকতে হবে, তবে পেন্সিল ইউজ করে তোমরা চিত্রটা আঁকবে। তারপর তোমাদের এই চিত্রটা আঁকার পরে তারপর তোমাদের এখন কি করতে হবে, দেখো পরের এই অংশটুকু তোমাদের আমি দেখি, এই অংশটুকু এখানে যে অংশটুকু আছে সমীকরণগুলো আছে, সমীকরণগুলো সবগুলো তোমাদের লিখতে হবে, এই পর্যন্ত তোমাদের সবগুলো লিখতে হবে। তো আমি দেখি তোমাদের যে পরের অংশটুকুতে আছে কি না, একটু দেখা যায় কি না, হ্যাঁ আছে, পরের পৃষ্ঠায়ও কিছু অংশ আছে। তো একটা জিনিস হচ্ছে, দেখো আমি আরেকবার তোমাদের বলে রাখি, তোমরা কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমাদের লেখার দরকার নাই, বেশি বড় হয়ে যায়। তো এই লেখাগুলো এখানে কোনো লেখার প্রয়োজন নেই, এগুলো আমি কেটে দিছি। তো তোমরা এখানের এই লেখাগুলো লিখবে না, সমীকরণগুলো লিখবে। তো দেখো আমি এর পরের অংশ তোমাদের পিটিও, যেটা আমি মাঝে মাঝে বলি পিটিও, প্লিজ টার্ন ওভার, অর্থাৎ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য দেখে অপর পৃষ্ঠাগুলো দেখাই। তো তোমাদের আমি অপর পৃষ্ঠা নিয়ে যাচ্ছি, দেখো লক্ষ্য করো, দেখো এখানেও তোমার কিছু সমীকরণ আছে। তো এখানে তোমার এখানে কথাটা লিখে দেখো সমীকরণটা এখানে লিখবে।
তাহলে ক্যালকুলাসের ভাষায় এভাবে এখানেও সমীকরণটা লিখবে। সমীকরণ লিখতে হবে, তারপর এখান থেকে কীভাবে আসবে দেখো, এখানের এই সমীকরণটা লিখবে, চিত্রটা আঁকবে। চিত্রটা আঁকার পরে তারপর এখান থেকে আবার তোমাদের কি করতে হবে দেখো, চিত্রটা আঁকার পরে এখানে বলের মান ও দিক উভয় যখন পরিবর্তনশীল হয় তখন তুমি এখানে চিত্রটা আঁকবে। এখানে কথাগুলো দরকার নেই, এখানে একটা কথাও দরকার নাই। এখান থেকে আমি বলে দেখো শুধু খালি বলের মান ও দিক উভয় যখন পরিবর্তনশীল হয় এই কথাটা লিখবে। লেখার পরে এখানে চিত্রটা আঁকবে, আর চিত্রটা আঁকার পরে এইখানের এই কথা এগুলা কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে তুমি এটা লেখার দরকার নাই, এটাও লেখার দরকার নাই। শুধু কোন জায়গা থেকে লিখবে, এখান থেকে লিখবে। এই ক্ষুদ্র বলের জন্য এখানে এই পুরো লাইনটা লিখে দিবে। শুধু এই লাইনটা পুরোটা লিখে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণ পর্যন্ত লিখে দিবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এদিকের লাইনগুলো আমি তোমাদের দেখাচ্ছি যে এইখানে যে লাইনগুলো বলছি বা এখানের এইটা লেখার দরকার নাই, এটাও লেখার প্রয়োজন নেই। তাহলে তুমি শুধু লিখতে হবে তোমাদের এখানের এই চিত্রটা আঁকবে। এখানে হচ্ছে বলের মান ও দিক উভয় পরিবর্তনশীল, এটা লিখে চিত্রটা এঁকে আর এখান থেকে এতটুক লিখে এই পর্যন্ত লিখে দিবে। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের অ্যাসাইনমেন্টটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।